পরের বছর 1989 সালে শেখ হাসিনার ধানমন্ডির বাসায় গুলি ও গ্রেনেড হামলার দাবি করা হয়। হামলার জন্য ফ্রিডম পার্টিকে দায়ী করা হলেও সেই হামলার কথা ফ্রিডম পার্টি অস্বীকার করেছেন। 1991 সালের একটি উপনির্বাচনে ঢাকার গ্রিন রোডের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট দিতে গেলে তার উপর সন্ত্রাসীরা গুলি চালায়। সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয়, কিন্তু শেখ হাসিনা সেখানেও অক্ষত ছিলেন। 1994 সালের 20 সেপ্টেম্বর ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে কথিত গুলির ঘটনা ঘটে। সেখানেও শেখ হাসিনাকে মারতে পারেনি হামলাকারীরা। 1995 সালের 7 ডিসেম্বর রাসেল স্কোয়ারের পাশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় আরেক দফা গুলি এবং বোমার ঘটনা ঘটে, কিন্তু শেখ হাসিনার ড্যাশও ছিঁড়তে পারেনি হামলাকারীরা। 2003 সালে যে স্থানে গ্রেনেড হামলা চালানো হয়েছিল, একই স্থানে 1996 সালের 7 মার্চ উপলক্ষে সমাবেশে শেখ হাসিনার বক্তৃতার ঠিক পরপর মাইক্রোবাস থেকে বোমা এবং এলোপাতারি গুলি চালানো হয়েছিল। এতে 20 জন আহত হয়, কিন্তু শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন তাদের আশপাশেও গুলি কিংবা বোমার চিহ্নও যায়নি। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র কন্যা সহ 31 জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে ইমেল পাঠিয়েছিলেন সৈয়দ চৌধুরী নামে জনৈক এক ব্যবসায়ী। সেই ঘটনাকেও শেখ হাসিনাকে একটি হত্যা চেষ্টা বলে গণনা করে থাকেন আওয়ামী লীগ, যে বিষয়টি নিয়ে এখনও রাজনীতির আলোচনায় হাস্যরসের খোরাক যোগায়। 2000 সালের 23 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখার গল্প সাজানো হয়েছিল। একই রকম বোমা পুঁতে রাখার গল্প 2001 সালের 29 মে খুলনার রূপসাতেও সাজানো হয়েছিল। এসব বোমা পুঁতে রাখার গল্প তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউই বাস্তবে দেখার সুযোগ পায়নি। বোমা পুঁতে রেখে যখন তেমন সহানুভূতি পাওয়া যাচ্ছিল না, তখন 2001 সালের 25 সেপ্টেম্বর নির্বাচনের ঠিক আগের একটি জনসভায় সমাবেশ স্থলের পাশের একটি বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায় 2 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। এরপর 2002 সালের 4 মার্চ নওগাঁ, 2002 সালের সাতক্ষীরায় পরপর দুবার 2004, 2007, 11, 2014 এবং 2015 সালে শেখ হাসিনাকে মারার গাঁজাখুরি গল্প সাজিয়ে নিজেকে জনপ্রিয় করবার চেষ্টা চালায় শেখ হাসিনা। তবে বারবার চেষ্টা চালালেও শেখ হাসিনার সেই বিশ্বস্ত হামলাকারীরা যে তার কোনো ক্ষতি করবে না, সেই বিশ্বাস তার বরাবরই ছিল। যে কারণে সাইদ খোকনকে হাসিনা নির্ভয়ে বলেছিলেন, ভয় পাবার কিছু নেই। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। অভয় দেয়া হলেও শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলায় প্রাণ গিয়েছিল 24 জনের। কিন্তু হামলাকারীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন শেখ হাসিনার বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়, যে বিষয়টি তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তদন্তেও উঠে এসেছিল। 164 বলছে যে একটা গ্রেনেড যাতে ইয়েতে না পড়ে, মঞ্চে না পড়ে, মঞ্চে মানে ওই ট্রাকে না পড়ে। এবং আরো 2 জন যে আছে যারা মুকুল টুকুলের ওদের জয়ের লোক, তারাও বলছে যে কোনো ক্রমে যাতে মঞ্চে যাতে একটা গ্রেনেড না পড়ে। এটা কিন্তু ওদের 3 জনের কথা। কার কার জবানবন্দিতে এটা বলছে? 3 জনই বলছে, জর্জ মিয়া বলছে, শফিক আর হলো রানা। 21 আগস্ট নিয়ে আওয়ামী লীগের আরেকটি মিথ্যাচার হলো বিএনপি সরকার নাকি কোনো মামলা, তদন্ত কিংবা আলামত জব্দের কোনো কাজই করেননি। বাস্তবতা হলো 21 আগস্টের ঘটনার ঠিক পরদিন খালেদা জিয়ার নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল। বিচারপতি জয়নুল আবদিন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের। 1 মাস 10 দিনের অক্লান্ত পরিশ্রমে 162 পৃষ্ঠার যে প্রতিবেদন জয়নুল আবেদিন জমা দিয়েছিলেন, সেটি যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার মূল ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘ সেই প্রতিবেদনের একটি পর্যায়ে বলা হয়েছে, কমিশনের সংগৃহীত তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে ইঙ্গিত করে 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থার নাম আসতে ভারত আন্দাজ করতে পারে কি ঘটতে যাচ্ছে। তারপরেই শুরু হয় বিচারপতি জয়নুল আবদিনের উপর ভারতের অব্যাহত চাপ। দেশপ্রেমিক একজন বিচারকের দুর্নীতির মিথ্যা অভিযোগ, জীবনের হুমকি থেকে শুরু করে এমন কোনো মানসিক চাপ নেই যা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। ভারতের অব্যাহত চাপের পরেও 21 আগস্ট নিয়ে স্বচ্ছ তদন্ত চলতে থাকায় সব গোমর ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়। আর তাতেই প্রথম আলোকে মাঠে নামায় ভারত। ভারতকে বাঁচানো সেই লড়াইয়ে প্রথম আলো যা করেছে তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ঙ্কর দেশবিরোধী। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত যেন কোনোভাবেই সঠিক পথে এগোতে না পারে, সেজন্য প্রথম আলো তাদের পরীক্ষিত জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান এবং মহিউদ্দিনদেরকে মাঠে নামায়।
21 আগস্টের তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে প্রথম আলো মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। সেই ট্রাম্প কার্ডই বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়েছে প্রথম আলো, আওয়ামী লীগ এবং তাদের ত্রাণকর্তা ভারত। প্রথম আলোর ওই ট্রাম্প কার্ডের উপর ভর করে বিএনপি, জামায়াত এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজের উপরই গেল 15 বছর ধরে চলেছে নির্মম জুলুম, নির্যাতনার গণহত্যা। একটা গণমাধ্যম চাইলে কত ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার নিকৃষ্ট উদাহরণ 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো যে খেলা করেছে সেটি। নিষ্ঠুর সেই খেলায় 19 জন নিষ্পাপ মানুষের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু সহ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার এবং মেজর জেনারেল আব্দুর রহিমকে নির্মম নির্যাতন করা হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল আব্দুর রহিমকে জেলখানায় হত্যার অভিযোগ করেছে তার পরিবার। আইসিইউতে ওনার ভেন্টিলেটর মেশিনে অক্সিজেন সাপ্লাই 2 বার বন্ধ করা হয় এবং আমি মনে করি অনেক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, কারণ উনি রিকভারি করছিলেন। এবং এটার কারণ হিসেবে আমার যেটা মনে হয়, উনি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। বাকিদের জীবন থেকেও কেড়ে নেওয়া হয়েছে স্বর্ণালী 15টি বছর। প্রথম আলো কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা চলুন একটু দেখা যাক। অনুসন্ধানের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানের এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখলেই প্রথম আলোর সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আপনারা এতদিন ধরে যে জজ মিয়া নাটকের কথা শুনেছেন সেটা আসলে সত্যিকারের ঘটনা। অন্যদিকে জজ মিয়াকে নিয়ে আসল নাটক সাজিয়েছে প্রথম আলো, যেটাকে আমরা এতদিন সত্যিকারের ঘটনা মনে করেছে। জজ মিয়া আসলে কে, জজ মিয়া নাটক কে সাজিয়েছিল, সেই নাটকের সব চরিত্রের মুখোশ উন্মোচন করতে পারলেই 21 আগস্ট গ্রেনেড হামলার সব রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রায় 6 মাসের অনুসন্ধানে বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসন, সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থার বর্তমান এবং তৎকালীন সময়কার যে কজনের সাথে কথা হয়েছে, সকলে একটি বিষয়ে একমত: 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং তাদের হামলার মূল উদ্দেশ্য ছিল বিএনপিকে জঙ্গি দল এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরা। আর আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করে তারপর সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়া। ভারত এবং আওয়ামী লীগের সেই চক্রান্তের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম আলো তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছে। 21 আগস্টের পরদিন প্রথম আলো প্রথম পৃষ্ঠার একটি খবর ছিল জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহ তালিকার শীর্ষে। অথচ শুরুর দিকে কোনো ইসলামী দল কিংবা মাদ্রাসার আলেমদেরকে আটক তো দূরের কথা, কোনো গোয়েন্দা সংস্থাও এ ঘটনার সঙ্গে জঙ্গিদেরকে সন্দেহই করেনি। তবে চিহ্নিত 3 জন অপরাধীকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, যাদের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তারা। আর তাতেই ভিত নড়ে ওঠে আওয়ামী লীগ এবং ভারতের। ভারত বুঝে গিয়েছিল এই তদন্ত যদি সঠিক পথে চলতে থাকে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে, যে কারণে সর্বশক্তি নিয়ে মাঠে নামানো হয় প্রথম আলোকে। শুরু হয় বিগ বাজেটের এক ভয়ঙ্কর নাটক তৈরির কাজ। তাই এরাতে সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। জজ মিয়া কাহিনী তৈরি করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বানোয়াট রাজসাক্ষী জজ মিয়া নাটক হতবাক করে দেশবাসীকেও। এতদিন ধরে আপনারা যে জজ মিয়ার নাটক দেখেছেন, সেই নাটকের আজ দেখবেন শেষ পর্ব। 2019 সালের 3রা নভেম্বর প্রথম আলোতে প্রকাশ হওয়া যেভাবে ফাঁস হলো জজ মিয়া গল্প শিরোনামের সংবাদের সূত্র ধরে হাঁটলে আমরা প্রথম আলোর নাটকের মূল পরিচালক, প্রযোজক এবং কুশলীদের আসল রূপ দেখতে পাবো। পত্রিকাটি সেই সংবাদে লিখেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। ভয়াবহ ওই ঘটনায় তদন্ত ভিন্ন খাতে নেয়ার প্রক্রিয়া শুরু করা হয় প্রথম থেকেই। প্রথমেই গ্রেফতার করা হয় শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে। কদিন পর মগবাজার এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে। তাদের ফাঁসাতে না পেরে পরের বছর 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় জজ মিয়া নামের আরেক যুবককে। স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি, গ্রেনেড ও বোমার মধ্যে পার্থক্য কি সেটাও তিনি জানেন না। 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। ওই বড় ভাইরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ, মুকুল প্রমুখ। এতক্ষণ পত্রিকার যে লাইনগুলো পড়লাম সেটা প্রথম আলোর বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি সেটা পরে যাচ্ছে, কিন্তু প্রথম আলোর বিশ্বাস না হওয়াতে পত্রিকাটি কি করেছিল সেটা একটু দেখে আসি চলুন। ওই সংবাদের পরের অংশে প্রথম আলো লিখেছে, এই জবানবন্দি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 29শে জুন প্রথম আলোয় 2টি সংবাদ ছাপা হয়। একটি শিরোনাম ছিল এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি।
অপরটি শিরোনাম সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী, সঙ্গে ছাপানো হয়েছিল শিশির ভট্টাচার্যের সেই বিখ্যাত কার্টুন। আষাঢ় মাস জমেছে, আষাঢ়ে গল্পের আসর। তবে সিআইডি সাজানো ছকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে। 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেয় জজ মিয়ার ছোট বোন খুরশেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকে সিআইডি তার পরিবারকে মাসে মাসে ভরণ পোষণে টাকা দিয়ে এসেছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। 2006 সালের 21 আগস্ট প্রথম আলোয় জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে শীর্ষ প্রতিবেদন ছাপা হয়। এরপর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। প্রথম আলোর এই সংবাদটির তথ্যানুযায়ী 2005 সালের 9 জুন মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া আটকের পর মোট 3টি সংবাদ ছাপা হয়। প্রথমটি এই গল্পের গাঁথনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। দ্বিতীয়টি জজ মিয়া তারকা সন্ত্রাসী। এবং তারপরে সিআইডি একই পথে তদন্ত চালিয়ে গেলে 2006 সালের 21 আগস্ট প্রথম আলো জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে তৃতীয় সংবাদটি প্রচার করেন। প্রথম আলোর সরল স্বীকারোক্তি, এই 3 সংবাদ প্রচারের পর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। অর্থাৎ প্রথম আলো নিজেই স্বীকার করেছে তাদের কারণে জোট সরকার সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অনুসন্ধানের এতটুকু করে থেমে গেলে আপনার মনে হবে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই পুলিশ আর জজ মিয়াকে নিয়ে তাদের নাটক পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু